আমি এটা নিজে সরকার থেকে দিচ্ছি না, এটা ওয়াকআপ থেকে দিচ্ছি, পাল্টি খেয়ে গেল। আবার তারপরে উনি ইমাম ভাতা দিয়ে শুরু করলেন, শেষ না ব্রাহ্মণ ভাতা দিয়ে, অর্থাৎ ব্রাহ্মণ যারা পুজো করবে তাদেরকে দিয়ে। আবার এটাও থেমে থাকলো না, তারপরে উনি হঠাৎ করে পুজো কমিটি তাদেরকে 80 থেকে শুরু করলো। এবছরেই 80 দিই না, 85 দিই না, 90 না, 95 না, 1,10,000, মনে হচ্ছে ওর বাপ্পের টাকা ক্যাশ ক্যাশ করে গুনে দিবে, মনে হচ্ছে ওর খালু আপ্পার টাকা ক্যাশ ক্যাশ করে দিয়ে নেবে। মমতা ব্যানার্জির টাকা কি নবান্নের ছাপায় নাকি? নাকি ওর বাপ রেখে গেছিল? হ্যাঁ, নাকি অভিষেকের বাপ রেখে গেছিল যে খ্যাস খ্যাস করে? এ টাকাও মমতা ব্যানার্জি কালীঘাটে ছাপায় না, এ টাকাও মমতা ব্যানার্জি নবান্নে ছাপায় না। জনগণের টাকা, মুসলমানের টাকা, হিন্দুর টাকা পুজো কমিটিতে। কোন পুজো কমিটি চেয়েছিল? মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে মা দুর্গা কি পুজো হতো না? নাকি ক্ষমতায় আসার পরে মা দুর্গাকে দেখে আমি মা দুর্গা, আমি বাপের বাড়ি এসছি, আমি আমার ছেলেপিলে নিয়ে এসছি, তুই টাকা দে, নাহলে পুজো হবে না। দেখ কার্তিক গণেশ সব এসছে, তুই টাকা দে। মমতাকে কেঁদে কেঁদে বলেছিল নাকি মা দুর্গা যে টাকা দিতে? তাহলে তুমি টাকা দিলে, আবার তাতেও ক্ষান্ত হলো না। আবার উনি কি বললেন আমি কলকাতায় কার্নিভাল করব। রাস্তা আজকে কার্নিভাল করতে শুরু করে দিল, লক্ষ লক্ষ টাকা খরচ করে। সুতরাং ধর্মের রাজনীতি মমতা বাবু শুরু করেছে, শেষ করবে জনগণ। তাই যতগুলো রাজনৈতিক দল দেখছেন তার জড় কিন্তু আরএসএস এর নাগপুরে রয়েছে। আজকে স্বতন্ত্র একটা 1 কোয়া রসুনের জন্ম হয়েছে ফুরফুরা শরীফে, যেটাকে কখনোই আটকে রাখা যাচ্ছে না, তাই এখনো পর্যন্ত গায়ে জ্বালা হচ্ছে মাননীয়ার। আজকে এই সভামঞ্চ থেকে বলবো, মুর্শিদাবাদের নবাবের জেলার মানুষকে 14 লক্ষ মানুষকে আপনি পরিযায়ী শ্রমিক বানিয়েছেন। দিল্লির মানুষ, কলকাতার মানুষ, ভুবনেশ্বর পাটনার মানুষ কোনোদিন মুর্শিদাবাদে কাজ করতে আসে না। কিন্তু আজকে যখন আমরা বিভিন্ন জায়গায় যাই, ইভেন কলকাতাতেই যখন চলাচল করি, যখন বলি বাড়ি কোথায়, আমরা বলি মুর্শিদাবাদ, সঙ্গে সঙ্গে বলে ও তোমাদের ওখানে রাজমিস্ত্রি ভালো পাওয়া যায়। এটা আমাদের লজ্জা লাগে। আমরা সেই মুর্শিদ কুলিখার বংশধর, সেই আলিবুদ্দির বংশধর, সেই সিরাজদৌলার বংশধর। তাদেরকে রাজা থেকে রাজমিস্ত্রি বানালো কারা? আমাদেরকে প্রশ্ন করতে হবে। কেন আজ আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলা বলার জন্যে কান কেটে নেওয়া হচ্ছে মহারাষ্ট্রে? কেন উড়িষ্যায় হত্যা করা হচ্ছে? মাননীয়া তো কই জিজ্ঞাসা করছেন না। মাননীয়া তা নিয়ে কোনোদিন রাস্তায় দেখলাম না। রাস্তায় যদিও দেখলাম নাটক করতে, কিন্তু তিনি স্বরাষ্ট্র দপ্তরের কাছে কোনো চিঠি লিখলেন না। তাই এই লড়াই নওশাদ সিদ্দিকী ভাইজান লড়ে চলেছেন প্রতি মুহূর্তে। যে শিক্ষা আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছেন মাননীয়া। একটু আগে আমার ভাই অলিউল বলছিল যে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আজ মুর্শিদাবাদের মানুষ পায়নি। কালক্রমে আপনাদেরকে নাম বলতে বাধ্য হচ্ছি। কিছুদিন আগে একজন আইপিএসের সঙ্গে আমাদের মুর্শিদাবাদের একজন মানুষ, আপনারা অনেকেই চেনেন, নজরুল ইসলামের সঙ্গে পার্সোনাল কথা বলছিলাম। উনি বলছেন বাবা 15 বছর ধরে একটা ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে যায়নি। উনি বলছিলেন যে লোকের কাছে যাব, কৌটো কালেকশন করব, করে বিশ্ববিদ্যালয় করব, শুধুমাত্র মাননীয় অনুমতিটা দিন, আর কিছু লাগবে না আমার। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ের অনুমতি দিতে এত সমস্যা কোথায়? সমস্যা আছে। ভাইজান বলেছিলেন তামান্নার বাড়িতে এসে যে আপনারা রোজা করুন, একবেলা কম খান, ছেলেটাকে শিক্ষিত করুন। কারণ শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব। পশ্চিমবঙ্গ নয়, মুর্শিদাবাদের মাটি থেকে বিপ্লব তৈরি হবে যদি শিক্ষা আসে মানুষের কাছে। তাই রাজমিস্ত্রির জেলা বানাতে গেলে
পরিযায়ী শ্রমিকদের জেলা বানাতে গেলে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা যাবে না, এটা মাননীয় স্ট্র্যাটেজি। কিন্তু আজ যখন মুর্শিদাবাদের মাটিতে মাননীয় আসেন প্রশাসনিক বৈঠকে, তখন আপনারা দেখতে পাবেন যে সব জি হুজুর দিদিমণি আপনি সব করে দিয়েছেন আমাদের জন্যে। এই নির্লজ্জ বেহায়ারা জিজ্ঞাসা করার ক্ষমতা হয় না যে মাননীয় এখনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পায়নি। দেখেন, উনি বলেছিলেন 6 ডিসেম্বরে আমি শিলান্যাস করব। 6 ডিসেম্বরে শিলান্যাস করে দিয়েছেন। আপনাদের তো খুশি হওয়া উচিত, উনি যেটা বলেছেন সেটা করেছেন। এবারে ওনার ওইখানে 6 কাঠা জমি আছে, 9 কাঠা জমি আছে, কি আছে না আছে, উনি যখন বাবরি মসজিদ করবেন বলেছেন এবং 1 বছর আগে থেকে বলে আসছেন, তাহলে নিশ্চয়ই ওনার জমি আছে। সেটা আপনাদের ধৈর্য রাখতে হবে। জমি কোথায় আছে কি আছে উনি নিশ্চয়ই বলবেন। উনি যখন বলেছেন তাহলে মসজিদ করবেন, আমি বলবো আপনারা অস্থির হবেন না, ধৈর্য রাখেন, জায়গা কোথাও না কোথাও আছে। এবারে সেইটা উনি বলবেন, আপনারাও দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো। তো এত অস্থির হওয়ার কিছু নেই। মানুষ প্রচুর ইট, সিমেন্ট, বালি, রড, চিপস্টোন দিয়ে যাচ্ছে এবং সেইগুলো যে জমিতে রাখা রয়েছে, তাহলে সেগুলো কাদের জমি? নিশ্চয়ই ওগুলো হুমায়ুন কবিরের জমি বা মসজিদের জমি। আমি তো দেখলাম, ছবিতে দেখছি প্রচুর দূর পর্যন্ত ইট বালি সব বিছানো রয়েছে। তো আমি জানি না ওই জমিগুলো কার। নিশ্চয়ই বাবরি মসজিদ যখন করবেন বলেছেন আর 1 বছর আগে থেকে বলেছেন, তাহলে নিশ্চয়ই জমি কিনেই রেখেছেন। হ্যাঁ, জমি ছাড়া কি, উনি তো নিজেই বলেছেন বাবরি মসজিদ তো আকাশে হবে না। সত্যি কথা তো, বাবরি মসজিদ আকাশে হবে কি? আকাশে বাবরি মসজিদ হবে না। তাহলে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে ওনার কাছে জমি আছে। বাবরি মসজিদ জমি যদি থাকবে সেই জমি শিলান্যাস কেন করা হলো না? ছোট্ট একটা জমিতে শিলান্যাস করা হলো, 1.5 থেকে 1.5 বিঘে 2 বিঘা হবে। আমি ভিডিওতে দেখলাম ওনার একজন যিনি ওই ডিজাইন করেছেন, আর্কিটেক্ট কি জানি না, উনি বললেন গ্রাফিক ডিজাইন করেছি, উনি বললেন এইখানে আমরা 9 কাঠা জমি পেয়েছি। ঠিক আছে। আর ওনাকে যখন জিজ্ঞেস করা হলো তাহলে এইখানেই কি হবে মসজিদটা, উনি বললেন না, এখানে হবে না, যেখানে জমি পাওয়া যাবে সেইখানে হবে। এবং বললেন জমি কত বড় পাওয়া যাচ্ছে তার উপরে নির্ভর করবে মসজিদ কত বড় হবে। কিন্তু আমি এইসব আলতু ফালতু লোকের কথা শুনে কোনো মন্তব্য করতে চাই না। কারণ দেখুন, দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবির সাহেব, তো তাহলে উনি কোথায় করেছেন, কোথায় জমি আছে। এবারে যখন উনি বাবরি মসজিদ করবেন বলছেন 1 বছর আগে থেকে, তাহলে বাবরি মসজিদের শিলান্যাস যখন করছেন নিশ্চয়ই তার নকশা হবে, জমির গ্রাফিক ডিজাইন হবে, তার আর্কিটেকচার প্ল্যান হবে।